হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। এবার আমি চট্টগ্রাম থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ট্রাভেল করব হানিফ এন্টারপ্রাইজে নন এসি এই বাসটির সাথে। মূলত চট্টগ্রাম থেকে দিনাজপুর টোটাল ডিস্টেন্স প্রায় 600 কিলোমিটারের মতো, আর এই পথ পাড়ি দিতে আমাদের সময় লাগবে 15 থেকে 16 ঘন্টার মতো। আমি আমার এই জার্নিটি এমনভাবে উপস্থাপন করব যে যেন আপনারাও আমার সাথে একটি ভার্চুয়াল ট্রাভেল এক্সপিরিয়েন্স দিতে পারেন। এই ভিডিওতে আপনারা চট্টগ্রাম থেকে দিনাজপুর কীভাবে যাবেন, কোন কোন অপারেটর চলাচল করে, ভাড়া কত, এই সকল বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সেই সাথে বাস সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওতে। আর ভিউয়ার্স, এই ব্লগটি মূলত আমার জন্মদিন উপলক্ষে ব্লগ করা, তাই এটি আমার বার্থডে স্পেশাল ব্লগ। তো চলুন একসাথে ঘুরে আসা যাক চট্টগ্রাম থেকে দিনাজপুর উদ্দেশ্যে। ঘড়িতে এখন সময় বিকাল 4:20 মতো, আর আমি অবস্থান করতেছি কর্নেলহাট কাউন্টারে। আর এ হলো কাউন্টারের ভিতরকার অবস্থা। কাউন্টারটি বেশ বড়, এখানে একসাথে অনেকগুলো যাত্রী বসতে পারবেন। আর এ হলো টাইম শিডিউল। চাইলে আপনারা এই টাইম শিডিউলটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে লং রুটের গাড়িগুলো কখন ছাড়ে। সো ভিউয়ার্স, এই ছিল আমার ট্যুরমেট। আর এই বাসে সেটি চট্টগ্রাম থেকে দিনাজপুর একেবারে রানীশঙ্কল পর্যন্ত যাবে। এবার আসি এই বাসের ইন্টেরিয়র পর্বে। এই বাসে টোটাল 40টার মতো সিট অ্যাপ্লাই করা হয়েছে। ইন্টেরিয়র মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল লং রুটের বাস হিসাবে, তবে সিটগুলোর অবস্থা খুব বেশি একটি ভালো ছিল না। এই হলো সিটের লেগ স্পেসের অবস্থা। যেহেতু 40 সিট, তাই এখানে কম লেগ স্পেস পাবেন। আর সিটের সামনে যে নেটগুলো আছে এটা ছিঁড়া পেয়েছি আমি। তবে সিটের কমফোর্টের দিক দিয়ে মোটামুটি বেশ আরামদায়ক ছিল। তবে সেদিন আমার সিটের যে চাবি আছে, ওই চাবিটা ঠিকমতো কাজ করতেছিল না, বিধায় বারবার পিছনের দিকে হেরে যাচ্ছিলো, যার ফলে আমার খুব বিরক্তি লাগতেছিল তখন। রাইট টাইম থেকে 14 মিনিট বিলম্ব করে বিকাল 4:44 আমাদের বাসটি চট্টগ্রাম থেকে উত্তরের জেলা দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। এতক্ষণ তো ভিডিও একটা ক্লিপ দেখলেন, এই সুপারভাইজার কতটা বেয়াদব ছিল। মূলত আমি ট্রাভেল ব্লগ করার উদ্দেশ্যে আর কি চট্টগ্রাম থেকে সেই দূরে দিনাজপুরে ট্রাভেল করতেছি, মূলত আপনাদের ব্লগ দেখানোর জন্য। বাট এই বেয়াদব সুপারভাইজার বলে ভিডিও করা যাবে না। আমি ভাই প্রায় 3-4 বছর ট্রাভেল ব্লগ করে আসতেছি, এরকম কখনো আমি সম্মুখীন হইনি। এই ফার্স্ট আর কি সম্মুখীন হলাম ভিডিও না করার জন্য। মানে এটা দেখে আমি একেবারে অবাক, মানে কি বলবো আপনাদের। তো পরে আমি হানিফ এন্টারপ্রাইজ আর কি ওদের অফিসিয়াল গ্রুপে আমি কমপ্লেন দিয়েছি। ওরা আমার কমপ্লেনটি যথাযথভাবে গ্রহণ করেছে। এখন হয়তো ওই সুপারভাইজারের বিরুদ্ধে তার আর কি অ্যাকশন নিয়েছে। মূলত আর কি পোক তোলার উদ্দেশ্যে আর কি সে বলতে ভিডিও করা যাবে না। কথা হচ্ছিল সামনের সিটে সে পোক নিবে, আমি ভিডিও করতে পারবো না। তারপরেও ভিউয়ার্স, শুধুমাত্র আপনাদের জন্যই আর কি আমি যখন সুযোগ পেয়েছি তখনই আর কি ভিডিও ক্লিপ নেবার চেষ্টা করেছি। তাহলে ভিডিওটা কিন্তু আরও বড় হতো, বাট ওনার জন্য আর কি ভিডিওটা বড় হয় না। আমার খুব ইচ্ছা ছিল লং রুটের ভিডিও 1 ঘন্টার উপর করবো, বাট সেটা তো সম্ভব হয় নাই। তারপরে আমি যতটুকু সম্ভব আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করেছি, যেহেতু আমি আপনাদেরকে কথা দিয়েছি যে আপনাদের স্পেশাল ট্রাভেল ব্লগ আনতেছি। সীতাকুণ্ডের কাছাকাছি আমরা ছোটোখাটো একটি জ্যামের দেখা পাই। আর সেদিন একেবারে চট্টগ্রাম থেকে একেবারে দাউদকান্দি পর্যন্ত পুরো পথ আমি বৃষ্টি পেয়েছি, যার ফলে আমাদের বাসটি অনেক স্লো চালিয়েছে। এখন আমাদের সামনে রয়েছে ইম্পিরিয়াল এক্সপ্রেসের একটি এসি কোচ। আর এই বাসটির সাথে আমরা বেশ কিছু পথ একসাথে বাম্পারে চলার পর একটা সময় আমরা সুযোগ বুঝে এই বাসটিকে ওটি দিয়েছি। তবে সেই ওটি দেওয়ার ভিডিওটা আমি আনফর্চুনেটলি করতে পারিনি, যার জন্য আমি এক্সট্রিমলি সরি।
অবস্থান করতেছে বারিয়ারহাটে। আর এই জায়গা মূলত চট্টগ্রাম খাগড়াছড়ি রাস্তা আলাদা হয়, হাতের ডান দিকে চলে গেছে খাগড়াছড়ি রাস্তা। আর আমার বেশ অনেকগুলো খাগড়াছড়ি ট্রাভেল ব্লগ আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। খাগড়াছড়ি আমার খুব পছন্দের একটি রুট, অনেকে আপনারা জানেন। সো ভিউয়ার্স, এখন আমরা ফেনীর মহিপালে অবস্থান করতেছি। আর এখান থেকে সম্মানিত বেশ কিছু পোক যাত্রীরা আর কি বাস থেকে নামতেছে। যদিও এই পোকের ভিডিও ক্লিপ না আমার কোনো ইচ্ছা ছিল না, বাট সুপারভাইজারের বেয়াদবির কারণে আর কি আমি মানে নিতে বাধ্য হয়েছি, মূলত হানিফ কর্তৃপক্ষকে আর কি দেখানোর জন্য। সো এই দেখেন, মানে সেদিন কি বলবো, কিছু বলার নাই আর কি। ফেনীতে আসবেন আর স্টারলাইনের সাথে দেখা হবে না তা কি হয়? আর স্টারলাইন হলে ফেনীর ব্র্যান্ড। এখন সারা দেশের মানুষ মূলত ফেনীকে চেনে এই স্টারলাইনের কল্যাণেই। তাছাড়া স্টারলাইন নিয়ে ফেনীবাসীর বেশ অনেক অভিযোগও রয়েছে। এবার আসি চট্টগ্রাম থেকে দিনাজপুর রুটে কোন কোন অপারেটর চলাচল করে। মূলত হানিফ, শ্যামলী, এসআই এই তিনটে অপারেটর চলাচল করে চট্টগ্রাম থেকে দিনাজপুর রুটে। যার মধ্যে হানিফের দুটো ট্রিপ রয়েছে, একটা হলো 3:30টার দিকে, আরেকটা হলো বিকাল 5টার দিকে। শ্যামলীরও খুব সম্ভবত 2টা ট্রিপ রয়েছে এসপিআই ইন্টারসেকশনে। আর এসআই এন্টারপ্রাইজেরও খুব সম্ভবত 2টা ট্রিপ রয়েছে। বেশিরভাগ গাড়ি আর কি বিকাল, সন্ধ্যা কিংবা রাতে ছেড়ে যায়। চট্টগ্রাম থেকে দিনাজপুরের ভাড়া নেয় 1400 টাকা করে। আর এই পথ পাড়ি দিতে আমাদের সময় লাগবে 15 থেকে 16 ঘন্টার মতো। আর চট্টগ্রাম থেকে দিনাজপুরের টোটাল ডিস্টেন্স প্রায় 589 কিলোমিটারের মতো। সো ভিউয়ার্স, এখন আমরা কুমিল্লা হোটেল নূরজাহান অবস্থান করতেছি। আর সেদিন এখানে বেশ একসাথে অনেকগুলো লং রুটের গাড়ি পেয়েছিলাম। আর হোটেল নূরজাহানের ইন্টেরিয়র ভিডিও নতুন করে দেখানোর কিছু নেই, কেননা এর আগে আমি বেশ অনেকবার হোটেল নূরজাহানের ইন্টেরিয়র ভিডিও করেছিলাম। অবস্থান করতেছি কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়ায়। আর এই জায়গা মূলত ব্রাহ্মণবাড়িয়া সিলেটের রাস্তা আলাদা হয়। সামনে গিয়ে হাতের ডান দিকে চলে গিয়েছে ব্রাহ্মণবাড়িয়া হয়ে একেবারে সিলেট পর্যন্ত। আর চট্টগ্রাম সিলেট রুটে আমার একটি ট্রাভেল ব্লগ রয়েছে ইউনিক বাসে করে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। ওইটি আমার জীবনের অন্যতম সেরা একটি ট্রাভেল এক্সপিরিয়েন্স ছিল। আর তাছাড়াও সেদিন আমাদের বাস বেশ স্লো চালাচ্ছিল, যদিও বৃষ্টি পড়তেছে, তারপরেও তুলনা দিলে অন্য অন্য বাসের থেকে আমাদের বাসটি বেশ স্লোই চালাচ্ছিল। আমাদেরকে কিছুক্ষণ আগে স্টারলাইন, হিমালয় আর কোনো ওভারটেক দিয়ে একেবারে গায়েব হয়ে গেছে। সামনে একটি সেমি লোকাল গাড়ি আছে, ওই গাড়িটা বাম্পারও আমরা ঠিকমতো ধরতে পারতেছিলাম না। মূলত বৃষ্টি পড়ার কারণে আর কি আমাদের বাসের পাইলট একটু বেশি সতর্কতার সাথেই গাড়ি চালাইছেন। ভিউয়ার্স, এখন আমরা কুমিল্লা দাউদকান্দি উপজেলা অবস্থান করতেছি। আর এই জ্যামটি মূলত মেঘনা সেতুর টোল প্লাজায় গাড়ির চাপের কারণে আর কি জ্যামের সৃষ্টি হয়েছে। আর এই জ্যামে প্রায় আমরা 15 থেকে 20 মিনিটের মতো বসেছিলাম। আমাদের সামনে রয়েছে খাগড়াছড়ি থেকে দুপুর 2টার দিকে ছেড়ে আসা রবি এক্সপ্রেস একটি হুন্ডাই গাড়ি। আর এই গাড়িটিও সেদিন আমরা জ্যামের মধ্যে পাই। আর তার সামনে রয়েছে লক্ষ্মীপুর রায়পুর রুটের ঢাকা এক্সপ্রেস। 15-20 মিনিট জ্যামে আটকে অবশেষে আমরা টোল প্লাজা মুখ দেখতে পাই। সো ভিউয়ার্স, মেঘনা এবং গোমতী সেতুতে টোল দিয়ে
এখন আমরা প্রথমে গোমতী সেতুতে উঠব। আর এই গোমতী সেতু মূলত বেশিরভাগ ক্ষেত্রে দাউদকান্দি সেতু নামেই পরিচিত, কেননা এটি দাউদকান্দি উপজেলা আর মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলাকে বিভক্ত করেছে। তার থেকে বড় কথা, এই সেতুটি মূলত চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা বিভাগকে আলাদা করেছে। এই সেতুর নাম গোমতী হওয়ার কারণ হলো এই সেতুর নিচ দিয়ে বয়ে গেছে গোমতী নদী, যা অনেকেই আমরা কুমিল্লার দুঃখ হিসাবে চিনি গোমতী নদীকে। এখন কুমিল্লার দুঃখ কেন বলা হয় এটা আমি এক্সাক্ট বলতে পারতেছি না, তবে আমি যতদূর শুনেছি একটা সময় এই জায়গায় প্রচুর বন্যা হতো গোমতী নদীতে, যার ফলে আর কি বলা হয়তো কুমিল্লার দুঃখ। ভিউয়ার্স, আপনাদেরকে আমি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে 90 দশকের আগে কিন্তু এই ব্রিজটা ছিল না। এই ব্রিজটা মূলত 90 দশকের দিকে আর কি হয়েছে, মূলত মেঘনা আর গোমতী সেতু একই সাথে আর কি বানানো হয়েছিল। তো যখন ব্রিজ ছিল না তখন ঢাকা থেকে চট্টগ্রাম যেতে বেশ অনেক সময় লাগতো, 10-12 ঘন্টা লাগতো। মানে এখনকার আপনার ঢাকা থেকে পঞ্চগড় যেতে যতক্ষণ লাগে, তখন ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সেম টাইমই লাগতো। মানে চিন্তা করে দেখেন কী একটা অবস্থা ছিল। এখন বর্তমানে দেশের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। এখন চট্টগ্রাম থেকে পঞ্চগড় আপনি অনায়াসে যাতায়াত করতে পারবেন, মানে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়া। তাহলে বোঝা যায় দেশের যোগাযোগ ব্যবস্থা বেশ অনেক উন্নতি সাধন হয়েছে। মানে মাঝে মধ্যে আমি একটু কল্পনা করি, মানে আগেরকার মানুষ কীভাবে জার্নি করতো। সামান্য ঢাকা থেকে চট্টগ্রাম যাইতেই আপনার 10 ঘন্টার উপর সময় লাগতো। আর এখন আমি চাইলে গাড়ি যে ট্রেনেও যায়, আমি 3.5 ঘন্টা 4 ঘন্টার মধ্যে চট্টগ্রাম পৌঁছা যেতে পারি। এভারেজ টাইম 5 ঘন্টার মতোই। মানে চিন্তা করি মানে একটা সময় মানুষ কতটা না কষ্ট করতো। দাউদকান্দি সেতু ক্রস করার পর আমাদের বাসায় স্পিড কিছুটা হলে বেড়েছে, কেননা এমনিতে অনেক লেট হয়ে গেছে, যার ফলে পাইলট বাধ্য হয়ে আর কি, তার উপর বেশ কিছু যাত্রীরা ক্ষিপ্ত হয়ে গেছে গাড়ি এত স্লো চালাচ্ছে কেন। সো পাইলট হয়তো বাধ্য হয়ে আর কি স্পিড কিছুটা বাড়িয়েছেন। আমরা এখন মেঘনা সেতুতে অবস্থান করতেছি। আর মেঘনা নদীতে নতুন করে কিছু বলার নাই, বাংলাদেশে বৃহত্তম নদী মেঘনা নদী, আর বেশ কয়েকটি জেলার উপর দিয়ে মেঘনা নদী প্রবাহিত হয়েছে। আর একটু আগে আসতে পারলে আপনারা দেখতে পারতেন এই ব্রিজের নিচ দিয়ে ঢাকা, বরিশাল কিংবা পটুয়াখালী, বরগুনা রুটের বেশ কয়েকটি লঞ্চ চলাচল করতেছে। আর ভিউয়ার্স, এখন আপনারা এই মেঘনা ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে থাকুন। অবস্থান করতেছি কাঁচপুরে। আর এই কাঁচপুরে মূলত চট্টগ্রাম সিলেটের রাস্তা আলাদা হয়ে গেছে, সামনে গিয়ে হাতের ডান দিকে চলে গেছে সিলেটের রাস্তা। এখন আমরা কাঁচপুর ব্রিজের উপর উঠবো।
আবারও সেই খাগড়াছড়ি রুটের রবি এক্সপ্রেস হুন্ডার সাথে দেখা হয়ে গেল। আর আমাদের সামনে যে পদ্মা এক্সপ্রেস নামে যে বাসটি ছিল চাঁদপুর রুটে, সেই বাসটি আর কি এই রবি এক্সপ্রেসকে চোখের পলকে ওভারটেক দিয়ে গেছে। মূলত এই রবি এক্সপ্রেস বেশ ভ্যালকা ছিল, খাগড়াছড়ি রবি এক্সপ্রেস খুব বেশি একটা টানে না, মাঝে মধ্যে আর কি টানতে দেখেছি, তবে বেশিরভাগ সময় সে শান্তশিষ্টভাবে চালায়। তবে একটা সময় যখন মান্নান ভাই গাড়ি চালাতো রবি এক্সপ্রেস হুন্ডাই গাড়ি, তখন বেশ ভালোই তাফালিং করতো। তবে এখন মান্নান ভাই আর রবি এক্সপ্রেস চালায় না, উনি এখন স্টার লাইনের এসি গাড়ি চালায়। তো যাই হোক, এখন আমরা এই রবি এক্সপ্রেসকে ওভারটেক দেওয়ার চেষ্টা করতেছি, তারপরে আমরা ওভারটেক দিতে পারিনি। মূলত কি বলবো, সামনে বেশ কিছু প্রতিবন্ধকতা থাকার কারণে আর কি ওভারটেক দিতে পারিনি। তার থেকে বড় কথা, পাইলট খুব বেশি একটা মুডে ছিল না হয়তো, উনি আর কি ধীরে সুস্থে গাড়ি চালাতে বেশ পছন্দ করে, এই জন্য আর কি উনি খুব বেশি একটা পাড়াপাড়ি কারণে উনি ধীরে সুস্থে গাড়ি চালাচ্ছেন। আমরা এখন চিটাং রোডে অবস্থান করতেছি, আর এখানে 15 মিনিটের মতো আমরা জ্যামের সম্মুখীন হই। আমাদের সামনে যে হানিফ বাসটি দেখতে পাচ্ছেন, এটি মতো ঢাকা সিলেট রোডের হানিফ গাড়ি। ঘড়িতে যখন 12টা 4 বাজে, তখন আমরা রাজধানীর যাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভার অবস্থান করতেছি। তাহলে বলাই চলে যে চট্টগ্রাম থেকে ঢাকা আসতেই আমাদের 7 ঘন্টা 20 মিনিটের মতো সময় লেগেছে। আর রাস্তাতে খুব বেশি একটা জ্যাম ছিল তাও না, মূলত গাড়ি স্লো চালাইছে বলে আর কি এত সময় লেগেছে। ভিউয়ার্স, এখন আমরা কারণ বাজার অবস্থান করতেছি, আর অল্প কিছু দূর গেলে আমরা কারণ বাজার মেট্রো স্টেশন দেখা পাবো। আর ভিউয়ার্স, আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে এই জায়গায় মূলত আমার এক পরিচিত বড় আপু মুনা আপু আর কি এই জায়গায় থাকেন। সো মুনা আপু, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার সালাম নিয়েন। আর এই জায়গায় আসতে আপনার কথাটা আমার খুব মনে পড়েছে। ভিউয়ার্স, এখন আমরা রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে অবস্থান করতেছি। আর এই জায়গায় আমার স্মৃতি বিজড়িত একটি জায়গায়, কেননা আমার কলেজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এই জায়গায় অবস্থিত। আর এই জায়গায় বেশ অনেক আড্ডা মারতাম। আমরা এখন আমিনবাজার ব্রিজ ক্রস করতেছি, আর এখন এই ব্রিজটা 8 লেনে করা হয়েছে। একটা সময় এই ব্রিজটা সিঙ্গেল ছিল, তখন এই জায়গায় প্রচুর জ্যাম পড়তো, বাট রিসেন্ট আর কি প্রায় 1 বছরের মতো হয় এই ব্রিজটা সম্প্রসারণ কাজ হয়েছে, এখন আর কি আগের মতো এখানে জ্যাম পড়ে না। ঘড়িতে সময় এখন রাত 1:30টার মতো বাজে, আর আমরা এখন অবস্থান করতেছি সাভারের হেমায়েতপুরে কফিল ফিলিং স্টেশনে। আর এই কফিল ফিলিং স্টেশন মূলত হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব মালিকানাধীন পেট্রোল পাম্প। আমি যতবারই লংয়ে ট্যুর দিয়েছি না কেন, ততবারই আর কি হানিফের গাড়িগুলো এই জায়গা থেকে তেল নিয়েছে। আর এটি আমার ট্যুরমেট। পাশে যে বেগুনি কালার হানিফ দেখতে পাচ্ছেন, ওটা মূলত ঢাকা জয়পুরহাটের হানিফ গাড়ি। এটা মূলত লাস্ট ট্রিপের গাড়ি ছিল সেদিন।
চন্দ্রায় আসার আগে আমাদের সামনে পড়ে চট্টগ্রাম পাবনা রুটের শাহজাদপুর ট্রাভেলস, আর এই শাহজাদপুর ট্রাভেলস বেশ ভালো টানতেছিল সেদিন, সে কোনো মতে আমাদেরকে ছাড়বে না। আমরা এখন চন্দ্রায় অবস্থান করতেছি, আর এই জায়গা থেকে উত্তরবঙ্গের আসল খেলা শুরু। বাম দিকে চলে গেছে নর্থ বেঙ্গলের রাস্তা, ডান দিকে যে ফ্লাইওভার দিয়ে গাড়িগুলো যাচ্ছে ওটা মূলত গাজীপুর হয়ে আবদুল্লাপুর কিংবা মাওনা ময়মনসিংহের দিকে চলে গেছে। সো এখন আমরা বাম দিক দিয়ে নর্থ বেঙ্গলের রাস্তায় উঠতেছি। বামে সার্ভিস লেনে ঢুকে পড়ি আরেক বিপত্তিতে, মূলত রং সাইড দিয়ে একটা প্রাইভেট কার আসতেছিল, যার ফলে আমরা কিছুক্ষণের জন্য আটকে যাই। পরে অনেক কষ্টে আর কি এই সার্ভিস লেনটা পার্ক করতে হয়েছে আমাদেরকে। আবার কিছু দূর যেতে বিশাল জ্যাম দেখার কারণে আমাদের পাইলট আবারও বামে সার্ভিস লেনে গাড়িটি ঢুকিয়ে দেয়। দেন আমরা জ্যাম কাটিয়ে বেশ অনেক দূর এগিয়ে যাই।
আবারও আমরা সার্ভিস লেনে গাড়িটি ঢুকিয়ে দিই, আর এই জায়গায় আমরা বেশ কয়েকটা বাসকে ওভারটেক দিই। আপনি নর্থ বেঙ্গল ট্রাভেল করতেছেন অথচ গাড়ি সার্ভিস লেনে ঢুকাবে না, তা কি হয়? আর এই সার্ভিস লেনে ঢুকানো কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে, যা আমরা বাস লাভার আর কি এনজয় করি খুব। আমাদের সামনে ঢাকা দিনাজপুর রুটের একটা হানিফকে ওভারটেক দিলাম, পরে এই হানিফ কিন্তু আমাদেরকে ওভারটেক দেন, আবারও আমরা এই হানিফকে ওভারটেক, যদিও সেই ভিডিওটা আমি করতে পারিনি। পরে শেষ পর্যন্ত সেই হানিফ আর আমার সাথে পারিনি, একটা ওভি হোটেলে গিয়ে তার সাথে দেখা হয়েছে। আমাদের সামনে এখন রয়েছে পাবনার স্পিড স্টার সি লাইন, তবে সি লাইনকে সেদিন আমরা খুব সুন্দর ওভারটেক দিয়ে দিয়েছিলাম। ভিউয়ার্স, এখন আমরা টাঙ্গাইলের এলেঙ্গায় অবস্থান করতেছি। টাঙ্গাইলের এলেঙ্গা ক্রস করার পর এখন আমরা যমুনা অ্যাপ্রোচ হাইওয়েতে উঠলাম, আর এই জায়গায় এখন পুরোপুরি 4 লেনের রাস্তা প্রায় কমপ্লিট হয়েছে। সো এখন গাড়িগুলো বেশ ভালো টেনে যেতে পারে। একটা সময় এখানে গাড়ির প্রচুর প্রেশার ছিল, এখন আর আগের মতো ওরকম প্রেশার নাই, যেহেতু রাস্তা 4 লেন হয়ে গেছে। আমাদের বাসটি এখন যমুনা সেতুতে টোল দিবে, আর যমুনা সেতুর টোল খুব সম্ভবত 1000 টাকা করে নেয় বাসের জন্য। সেদিন আমাদের বাসটি এরকম স্পিড মেনটেন করে চালাচ্ছিল 70-80 রেঞ্জের ভিতর, খুব বেশি একটা টানে নাই। তবে লাস্টের দিকে মানে বগুড়ার পর থেকে তখন গাড়ি একটু টানা শুরু করছে, তখন 100-র আশপাশে আর কি স্পিড ছিল। তবে পুরো পথ জুড়ে আর কি এরকম 70-80 মেনটেন করে চালাইছে। আর যখন বৃষ্টি পড়তেছিল তখন 40-50 রেঞ্জে গাড়ি চালাইছিল।
ফ্লাইওভারের পিলারগুলো দেখেই বুঝতে পেরেছি যে এখন আমরা সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে অবস্থান করতেছি। আর এই ইন্টারচেঞ্জটি বাংলাদেশের অন্যতম দৃষ্টিনন্দন একটি ইন্টারচেঞ্জ হবে। বর্তমানে বাংলাদেশে একটি মাত্র ইন্টারচেঞ্জ রয়েছে যা মূলত ভাঙ্গা ইন্টারচেঞ্জ নামে পরিচিত। তো যাই হোক, উত্তরবঙ্গের প্রবেশদ্বার এই জায়গা খুব সুন্দর একটা ইন্টারচেঞ্জের কাজ হবে। সো ভিউয়ার্স, বাম দিকে রাস্তাতে চলে গেছে পাবনার দিকে, সোজা চলে গেছে রাজশাহীর দিকে, আর আমরা ডানে রংপুরের রাস্তা ইন করতেছি। আমাদের সামনে রয়েছে বুড়িমারি, লালমনিরহাট, চট্টগ্রামের নাভিলা পরিবহন। আর এই বাসটি আমার এক্সটুরমেট ছিল পাটগ্রাম থেকে লালমনিরহাট আসার সময়। তখন এই বাসটি যে বাজে ড্রাইভিং করেছে না, আমি তা পরে আর কি বাস লাভার গ্রুপে শেয়ার করেছিলাম। আমার দেখা অন্যতম বাজে ড্রাইভিং ছিল এই বাসে। তো যাই হোক, সেই জন্য এই বাসটি বাজে ড্রাইভিং করতেছিল। সে আমাদেরকে চাপ দিয়ে ধরে রাখছিল, সে কোনো মতে ছাড়বে না। মানে কী বলবো, একটা সেমি লোকাল গাড়ি কোচ সার্ভিস গাড়িতে আটকে রাখে, মানে এটা আসলে পুরো ইলিগাল। তুই টানতে পারবি না, ঠিক আছে, তুই কেন আমাদের আটকে রাখবি? তো যাই হোক, এভাবে চলতেছিল। তো একটা পর্যায়ে আমরা নাবিলা বাম দিকে চলে যাই, আমরা তাকে কোনো রকম ওভারটেক দিয়ে আবার সামনে এগিয়ে যাই। আসলে সেমি লোকাল গাড়ি নিয়ে কী বলবো, তারা এরকম উল্টাপাল্টা ড্রাইভিং করে, রাফ ড্রাইভিং করে, যা একেবারে ইলিগাল আমার দেখায়। সেদিন আমাদের বাসটি ওবি হাইওয়ে ভিড়াতে ব্রেক না দিয়ে বগুড়া ক্যান্টনমেন্টের কাছে জাব্বার হোটেলে ব্রেক দিয়েছিল। মূলত ওভি হাইওয়ে ভিলাতে আমাদের বাসটি চেকিং কাজ সম্পূর্ণ করছিল, কিন্তু ওই হোটেল ব্রেক দেয় নাই। সো ভিউয়ার্স, এখন আমরা বগুড়া সদরের বনানী নামক জায়গায় অবস্থান করতেছি।
আমরা এখন গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবস্থান করতেছি। এই জায়গায় মূলত দিনাজপুরের রাস্তা আলাদা হয়, সোজা চলে গেছে রংপুরের রাস্তা, আর সামনে গিয়ে বাম দিকে চলে গেছে দিনাজপুরের রাস্তা। সো এখন আমরা দিনাজপুরের রাস্তায় প্রবেশ করলাম। মূলত গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুর প্রায় 100 কিলোমিটারের মতো ডিস্টেন্স, আর এই রাস্তা রিসেন্ট 4-5 বছর হলো রাস্তা বেশ ভালোই সম্প্রসারণ করছে। একটা সময় এই রাস্তা মোটামুটি বেশ সরুই ছিল। তো যাই হোক ভিউয়ার্স, বাম দিকে যে রাস্তা চলে গেছে ওটি জয়পুরহাটের দিকে চলে গেছে, আর কিছু দূর গিয়ে আমরা হিলি সংযোগ হাইওয়ের সাথে উঠবো। আর এই রাস্তা এখন বেশ ভালোই সম্প্রসারণ হয়েছে, এখন গাড়ি বেশ ভালোই টানে। আর শেষের দিকে আমাদের গাড়ি বেশ ভালোই টানছে, মাঝে মধ্যে 100 স্পিডও ক্রস করছিল। আপনি যখন নর্থ বেঙ্গলে ট্রাভেল করবেন তখন একটা জিনিস আপনার চোখে বারবারই পড়বে, আর সেটি হলো এরকম মাইলের পর মাইল ফসলে মাঠ। আর এই সকল দৃশ্য আমার কাছে বেশ অনেক ভালো লাগে। ঘড়িতে এখন 8টার বেশি বাজে, আর আমরা এখন দিনাজপুর সদর অবস্থান করতেছি। আমরা এখন যে এলাকা ক্রস করতেছি তা মূলত দিনাজপুর মেডিকেল কলেজ এলাকা। তাহলে চট্টগ্রাম থেকে দিনাজপুর আসতে আমাদের টোটাল 15.5 ঘন্টার মতো সময় লেগেছে। ঘড়িতে যখন 8টা 20 তখন আমি দিনাজপুর সদর লিলির মোড়ে নেমে যাই, আর আমার বাসটি আমাকে নামিয়ে সেতাবগঞ্জ একেবারে রানীশঙ্করের দিকে চলে যাবে। দিনাজপুর থেকে রানীশঙ্করের টোটাল ডিস্টেন্স প্রায় 54 কিলোমিটারের মতো। তো যাই হোক, এতটুকু ছিল আমার জার্নি। এইবার আসি এই বাসের ভালো এবং খারাপ দিক নিয়ে। প্রথমে ভালো দিকে আসা যাক। এই বাসের সিটগুলো মোটামুটি বেশ আরামদায়ক ছিল, স্পেশালি চট্টগ্রামের যে হানিফের ছোটো সেকশনের সিটগুলো যে অনেক পিছলা এবং শক্ত থাকে, সেই তুলনায় এই বাসের সিটগুলো বেশ কমফোর্টেবল ছিল। আর এই বাসটি মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আর যদি খারাপ দিকে আসি, প্রথমে সুপারভাইজারের সেই বাজে ব্যবহার আমার কাছে খুব খারাপ লেগেছে। সেই সাথে এই বাসের সিটের আমি যে সিটে বসেছি ওই সিটের লক ঠিকমতো কাজ করতেছিল না, বিধায় বারবার পিছিয়ে যাচ্ছিল। এটি কয়েকটি সিটে আর কি এই সমস্যাটা আমি লক্ষ্য করেছি। সিটের সামনে যে নেটের ব্যাগগুলো থাকে পানি কিংবা অন্য জিনিসপত্র রাখার জন্য, ওইগুলো বেশ কয়েকটা চিরা দেখেছি। আর সেই সাথে পাইলট সাহেব যদিও উনি বেশ দক্ষ ছিলেন, তারপরেও উনি বেশ সেদিন গাড়ি স্লো চালিয়েছেন। এখন যদি ওভারঅল রেটিংয়ে আসি, ড্রাইভিংয়ে আমি 10-এর ভিতর 6 দিব, সার্ভিসে আমি 10-এর ভিতর 4 দিব। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। আর এইরকম ট্রাভেল রিলেটেড আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।